স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আজকে আমরা স্ট্রেট লাইন অর্থাৎ 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে যে সরলরেখা চ্যাপ্টারটা রয়েছে সেইটা নিয়ে একটু আলোচনা করব। একটু নয়, আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যে সরলরেখার পুরো জিনিসটাকে কভার আপ করার জন্য, যাতে তোমরা একটা ভিডিও দেখেই মোটামুটি সরলরেখার দেখো খুব সম্ভবত 5টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা ডিফারেন্ট টাইপের, প্রত্যেকটা চ্যাপ্টারে ডিফারেন্ট টাইপের এক একটা করে অঙ্ক দেওয়া আছে। যেমন প্রথম চ্যাপ্টারে একদম বেসিক অঙ্কগুলো, সেকেন্ড চ্যাপ্টারে দেখা গেল দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, থার্ড চ্যাপ্টারে সরলরেখা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এরকম চ্যাপ্টারগুলোকে ভাগ করে টপিকগুলোকে ভাগ করা হয়েছে। আমি একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা টপিক আলোচনা করে তাদের এক্সাম্পল এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা আলোচনা করে দেবো, কারণ পরীক্ষায় কিন্তু আমাদের স্ট্রেট লাইন থেকে একটা অঙ্ক থাকবেই। অর্থাৎ আমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে যে অংশটা থাকে 5 নাম্বারের, একটা স্ট্রেট লাইন থেকে থাকবে, আরেকটা থাকবে হলো প্লেন থেকে। এটা হলো 5 নাম্বারে। আর 4 নাম্বারে যেখানে থাকবে সেখানে ভেক্টর থাকবে। তো 5 নাম্বারের যদি থাকে সেখানে কিন্তু আমাদের স্ট্রেট লাইন এবং প্লেনের মধ্যে থেকে আসার সম্ভাবনা খুব বেশি। যদি স্ট্রেট লাইনটা খুব ভালো করে করি তাহলে প্লেনটা একটুখানি কি বলবো, একটু কম দেখলেও চলবে, আমাদের ওপরে ওপরে দেখলেই চলবে। অথবা প্লেনটা যদি খুব ভালো করে দেখি, স্ট্রেট লাইনটা আমার একটু অল্প দেখলেও চলবে। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করব। যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো অথবা আজকে চ্যানেলে প্রথম হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন অর্থাৎ সরলরেখা, ত্রিমাত্রিক দেশের সরলরেখা যখন আলোচনা করব, সবার প্রথম আমাদের বেসিক দু একটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হলো আগের চ্যাপ্টারের জিনিসটা, অর্থাৎ ডিরেকশন, কোসাইন অর্থাৎ আমরা যেটাকে ডিসিএস বলি সেটা, এবং ডিআরএস অর্থাৎ ডিরেকশন রেশিও। এই দুটো জিনিসকে আমাদের একটুখানি বেসিক ধারণাটা এখানে লাগবে। তার জন্য এর আগের চ্যাপ্টারটাই ডিসিএস এবং ডিআরএসের চ্যাপ্টার। সেখানটায় যদি তোমরা করে থাকো তাহলে ধারণা ক্লিয়ার আছে। তবুও আমি একটুখানি, যেহেতু আমার চ্যানেলে এখনও ডিআরএস এবং ডিসিএস নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি, তাই আমি বেসিক ধারণাটা দিয়ে রাখছি, যাতে তোমাদের একটা ভিডিও দেখেই অন্তত এই ভিডিওতেই ডিআরএস ডিসিএসের যদি কেউ করে না থাকো তাও একটু ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো, ডিসিএস জিনিসটা কি, ডিরেকশন কোসাইন, অর্থাৎ কোনো একটা ভেক্টর, আমরা ভেক্টর পড়েছি, কোনো একটা ভেক্টর 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে কোনো একটা ভেক্টর, মনে করো এটা এক্স ওয়াই জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, ঠিক আছে। এবং কোনো একটা ভেক্টর এখানটায় রয়েছে ওপি, এটা ও, এটা হলো পি, ওপি ভেক্টর রয়েছে। তাহলে এই ওপি ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে নির্দিষ্ট অ্যাঙ্গেল করবে। এক্স অক্ষের সঙ্গে আমরা যদি মনে করি আলফা অ্যাঙ্গেল করছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করছে এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা অ্যাঙ্গেল করে থাকে, তখন আমরা ডিসিএস বা ডিরেকশন কোসাইন আমরা বলবো। ডিসিএস, ওপি এর ডিসিএস, ওপি এর ডিসিএস হলো কস আলফা, কস বিটা এবং কস গামা, কস গামা। এবং এই কস আলফা, কস বিটা এবং কস গামাকে আমরা একটা এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা এবং এন ইকুয়াল টু কস গামা দ্বারা প্রকাশ করে থাকি। এল, এম, এন হলো আমাদের এই ওপি ভেক্টরের ডিরেকশন কোসাইন। এবং এল, এম, এনগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এই সম্পর্কটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। অর্থাৎ কি, কস আলফা, অতএব কস আলফা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হলো ডিসিএস অর্থাৎ এই ওপি ভেক্টরের ডিসিএস। অ্যাকচুয়ালি আমি কেন ভেক্টরকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি, কারণ দেখো, ভেক্টরও কিন্তু একটা স্ট্রেট লাইন। যে কোনো স্ট্রেট লাইনকেই একটা ভেক্টর আকারে প্রকাশ করা যাবে 3Dতে, এবং একটা স্ট্রেট লাইনকেও একটা ভেক্টর আকারে প্রকাশ করা যাবে। কারণ কি, স্ট্রেট লাইন কোনো দিক পরিবর্তন করে না এবং ভেক্টরেরও কোনো দিক পরিবর্তন করে না। ভেক্টরের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র মান এবং দিক দুটোই আছে, কিন্তু স্ট্রেট লাইনে শুধুমাত্র আমরা একটা মান পেতে পারি,
দিকটা আমাদের দুই দিকেই হতে পারে, অর্থাৎ দিকটা আমাদের মেনশন করা থাকে না স্ট্রেট লাইনে। তো যাই হোক, এটা হলো ডিসিএস গেল। এবার ডিআরএস জিনিসটা কি? ডিআরএস বা দিক অনুপাত, সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে দিক অনুপাত, অর্থাৎ এখানে ছিল দিক কোণ, মানে কোণসমূহ, মানে এই যে ভেক্টরটা রয়েছে এই দিকের কোণসমূহ। আরেকটা হলো দিক অনুপাত, অর্থাৎ এই কোণসমূহ যেটা রয়েছে এল এম এন, এদের সঙ্গে রেশিওতে থাকে, যদি এ বি সি রেশিওতে থাকে আমরা বলবো এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি হবে। অর্থাৎ এ বি সি হলো এই ওপি ভেক্টরের ডিআরএস। এবং তাহলে এই ডিআরএসগুলোর ভ্যালু আমরা কি করে পেতে পারি? দেখো এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু প্লাস মাইনাস আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার রুট ওভার বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে দুগুলো সবগুলো যোগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে তাহলে কি হচ্ছে, এইটা ভ্যালু কত 1, তাহলে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাকে যদি আমরা ডি ধরি তাহলে কি এল ইকুয়াল টু বা এ ইকুয়াল টু সামথিং একটা ধরো ল্যামডা ইন্টু এল, বি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এম, সি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন। অর্থাৎ দেখো এই ডিসিএসগুলোর একটা ল্যামডা গুণিতক আকারে আমরা ডিআরএসগুলোকে লিখতে পারছি, অথবা এলগুলোকে সামথিং একটা গুণফল আকারে আমরা এ আকারে লিখতে পারি। অর্থাৎ ডিআরএস এবং ডিসিএস কি একই জিনিস, শুধুমাত্র ডিসিএসের ক্ষেত্রে যেটা কমন অংশ থাকবে সেগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে যে অংশটা পড়ে থাকবে তাকে বলবো আমরা ডিআরএস। দেখো এ বি সি এদের ক্ষেত্রে যদি আমরা এই ল্যামডাগুলো কেটে দিই তাহলে এই ডিআরএস চলে আসবে, ঠিক আছে। তো এই ডিসিএস এবং ডিআরএসের মধ্যে আরও একটা জায়গা আমাদের কাজে লাগবে। মনে করো x1 y1 এবং z1 এই একটা বিন্দু রয়েছে, মনে করো পি বিন্দু, আর একটা কিউ বিন্দু রয়েছে x2 y2 z2, ঠিক আছে। এই দুটো বিন্দু রয়েছে। এবার এই দুটো বিন্দুর ডিআরএস কী হবে সেটা আমরা কি করে নির্ণয় করব? দেখো মনে করো এখানে এবং এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু রয়েছে, তাহলে এটা ওপি এবং ও কিউ ভেক্টর অ্যাকচুয়ালি। এটা হলো x1 y1 z1 আর হলো x2 y2 z2। তাহলে এই ভেক্টরটার মান আমরা কী বের করতে হবে? ও কিউ মাইনাস ওপি। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 এবং z2 মাইনাস z1। এইটা হবে হলো এই ওপি ভেক্টর বা ওপি সরলরেখার ডিআরএস। এটা হলো ডিআরএস, ঠিক আছে। এবার এর যদি আমরা ডিসিএস বের করতে চাই তাহলে কি হবে? ডিসিএস অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? ডিসিএস হলো x2 মাইনাস x1 বাই রুট ওভার এই সবগুলোর স্কোয়ার, মানে এটাকে আমরা যদি আমরা আর লিখি y2 মাইনাস y1 বাই আর, z2 মাইনাস z1 বাই আর, সেক্ষেত্রে আর ইকুয়াল টু হলো রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। দেখো এই কমন জিনিসটাকে বাদ দিয়ে দিলেই আমাদের থাকছে ডিআরএস, আর সেই কমন জিনিসটা যদি আমরা রাখি তাহলে হচ্ছে ডিসিএস। তাহলে ডিআরএস এবং ডিসিএস একই জিনিস, জাস্ট অনুপাত করে কমন অংশটা কেটে দিলেই আমরা ডিআরএস পেয়ে যাব। তো কেন আমি এই ডিআরএস এবং ডিসিএস জিনিসটাকে পড়ালাম? কারণ সরলরেখা যখন করব তখন বারবার আমাদের এরকম ডিআরএস এবং ডিসিএসের ব্যাপারগুলো আনতে হবে। এবার একটা জিনিস আমি বলি, কোনো একটা ভেক্টর ধরো রয়েছে, সেই ভেক্টরের ডিআরএস বা ডিসিএস আমরা কি করে বের করব? মনে করো একটা ভেক্টর আমি নিয়েছি, মনে করো এ ভেক্টর ইকুয়াল টু হলো 2i প্লাস 3j মাইনাস 5k, এই একটা ভেক্টর রয়েছে। তাহলে এই ভেক্টরটার ডিআরএস কী হবে? এই ভেক্টরটার ডিআরএস আমরা সরাসরি লিখতে পারবো এই 2 3 মাইনাস 5, এটা হলো ডিআরএস। আর ডিসিএস কী হবে? ডিসিএস হলো 2 বাই এই যে এই বিন্দুগুলো দেখেছি তাদের মূল বিন্দু থেকে ওর দূরত্বটা, তাহলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার, এরকম করে 3 বাই এই রুট ওভার ওইটা মাইনাস 5 বাই রুট ওভার ওইটা। তাহলে যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিআরএস কোনগুলো? ডিআরএস হলো এই আই এর সঙ্গে যেটা আছে জে এর সঙ্গে এবং কে এর সঙ্গে, অর্থাৎ
এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের উপাংশ যেগুলো সেটা হলো ডিআরএস, এবং সেগুলোকে যদি আমরা তার মডিউলাস দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ডিসিএস। তো এটা হলো আমাদের বেসিক ধারণা, ডিআরএস এবং ডিসিএস এর বেসিক ধারণা, এবং এখান থেকে আমরা সরল রেখায় চলে আসবো সরাসরি। একদম ফার্স্ট আমরা যেটা দেখব, এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল একটা সরল রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, আমি এটা 3 ডাইমেনশন নিয়ে নিচ্ছি। এটা মনে করলাম এটা হলো এ বিন্দু, এ বিন্দু অর্থাৎ এর পজিশন ভেক্টর হলো এ, ঠিক আছে, মানে এটা ধরি আমি যদি পি ধরি, পি বিন্দুটা হলো এ, এবং আরেকটা ভেক্টর বলে দিয়েছে যেটা হলো বি ভেক্টর, মনে করছি এটা হলো বি ভেক্টর। আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি কেন আমাদের আরেকটা ভেক্টর দেওয়া আছে। দেখো একটা বিন্দু দিয়ে তো আমি অসংখ্য সরলরেখা টানতে পারি, তাহলে কোন সরলরেখার সমীকরণটা আমি বের করব, যেই সরলরেখাটা এই ভেক্টরের সমান্তরাল, তাহলে সেটা কি হবে, এই রকম হবে, এই সরলরেখাটা হবে। আমরা এই সরলরেখার ওপর একটা বিন্দু ধরে নিচ্ছি আর, এবং তার পজিশন ভেক্টর হলো স্মল আর, ঠিক আছে। তাহলে ওপি এবং ও আর যদি যুক্ত করে দিই তাহলে ওপি ভেক্টর হলো এইটুকু, ও আর ভেক্টর হলো এইটুকু। তাহলে এই পি আর যেই ভেক্টরটা, এটা সরলরেখা বা ভেক্টর একই জিনিস, তাহলে এই পি আর ভেক্টরটাকে আমরা এই ভেক্টরের সমান্তরাল যদি হয়, আমরা দেখো ভেক্টরের চ্যাপ্টারে পড়েছি যে দুটি মানে একদম ডট প্রোডাক্টের আগেই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি লিখতে পারি, দুটো ভেক্টরকে স্কেলার মাল্টিপল হিসাবে লিখতে পারি। মানে ধরো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একটাকে আরেকটার স্কেলার মাল্টিপল হিসাবে লিখতে পারি। এই ল্যামডাটা হলো সেক্ষেত্রে একটা স্কেলার। তাহলে এ এবং বি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তই হলো যে এ ভেক্টরকে বি ভেক্টরের স্কেলার মাল্টিপল হিসাবে লেখা যাবে। তাহলে এখানেও তাই, যদি পি আর ভেক্টরটাই বি ভেক্টরের সমান্তরাল হয় তাহলে পি আর সমান সমান কী হবে, ল্যামডা ইন্টু বি হবে, তাই তো। ঠিক এইবার এই পি আরটাকে যদি আমরা এই পজিশন ভেক্টরের অরিজিন এখানে আমরা ঢোকাতে চাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ও আর মাইনাস ও পি ইকুয়াল টু ল্যামডা বি। ও আর মানে কি, আর ভেক্টর, ও আর মাইনাস ওপি কি, এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা বি, অর্থাৎ এই বিন্দুটাকে এদিকে নিয়ে আসবো, আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ প্লাস ল্যামডা বি। এটা হলো আমাদের সরল রেখার ভেক্টর আকার বা প্যারামেট্রিক আকারও বলতে পারো, ঠিক আছে। এটাকে আমরা কার্টেসীয় আকারে লিখতে পারি। কার্টেসীয় আকার কি, কার্টেসীয় আকার থাকলে কি হবে, বলেছে একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেক্ষেত্রে x1, y1, z1 বিন্দুগামী, এবং অন্য একটা ভেক্টরের সমান্তরাল না বলে এখানে বলবে যে এই বিন্দুগামী এবং যার ডিআরএস হলো এবিসি, এবিসি হলো যার ডিআরএস, যার ডিআরএস, ঠিক আছে। তাহলে তার সমীকরণ কি হবে, তাহলে এর ওপরে একটা আরবিটারি বিন্দু যদি আমরা ধরে নিই এক্স ওয়াই জেড, তাহলে এই x1 এবং মানে ধরো এই সরলরেখাটা, এই বিন্দুটা হলো x1 y1 z1 এবং এখানে আরেকটা বিন্দু xy z, ঠিক আছে। তাহলে এই বিন্দু দুটোর ডিআরএস কী হবে, আমরা একটু আগেই দেখেছিলাম যে দুটো বিন্দুর ডিআরএস যদি দুটো বিন্দু সংযোগ x মাইনাস x1 y মাইনাস y1 আর একটা হলো z মাইনাস z1, কিন্তু আমার বলে দেওয়া আছে সেই ডিআরএসটা হলো এবিসি, তাহলে x মাইনাস x1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু এ হবে, y মাইনাস y1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু বি হবে, z মাইনাস z1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু সি হবে। কারণ ডিআরএস তো একটা আনুপাতিক রাশি, তার জন্য এখানে ল্যামডা গুণ করছি। তাহলে x1 y1গুলো যদি ওদিকে নিয়ে যাই বা এবিসি এর ভ্যালু, ল্যামডার ভ্যালুগুলো যদি আমরা বের করি, x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু জেড মাইনাস z1 বাই সি। এবার ল্যামডাটাকে যদি অমিট করে দিই আমরা, তাহলে সরলরেখার সমীকরণ x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু জেড মাইনাস z1 বাই সি। অ্যাকচুয়ালি তাহলে দেখো এইটার সঙ্গে এইটার রিলেশনটা কোথায় আসছে,
দেখো এইখান থেকে যদি আমরা লিখি x ইকুয়াল টু x1 প্লাস ল্যামডা এ, দেখো এই যে এই বিন্দুটা ছিল x1, এই পাশ থেকে আনলে y1, এটা আনলে z1 হবে। তাহলে এই হলো তিনটে বিন্দু এবং এই বি ভেক্টরটা হলো এই ডিআরএসের সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, তাহলে অর্থাৎ ডিআরএসগুলো নিচে থাকবে এবং বিন্দুগুলো জাস্ট ওই এক্সের থেকে x1, ওয়াই থেকে y1, জেড থেকে z1 বাদ দিয়ে আমরা লিখব। ঠিক আছে, এটাকে বলবো আমরা কার্তেশীয় সমীকরণ, অর্থাৎ স্ট্রেট লাইনের কার্তেশীয় সমীকরণ হলো এটা। তাহলে আমাদের অনেক সময় পরীক্ষায় আসে ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকার এবং কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকারে কি করে যাব। তো সিম্পলি আমরা কি করব, যদি আমাদের ভেক্টর আকার থাকে মানে ধরো এই আরটাকে আমরা লিখব এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যে কোনো আরবিটারি, আর এই বিন্দুটা হলো কি x1 প্লাস y1 প্লাস z1 বা x1i প্লাস y1j প্লাস z1 কে। ঠিক আছে, আর এই বি ভেক্টরের ডিআরএসকে আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু এ আই প্লাস বি জে প্লাস সি কে। এবার দেখো আইগুলোকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পেয়ে যাব, x ইকুয়াল টু x1 প্লাস ল্যামডা এ, y ইকুয়াল টু y1 প্লাস ল্যামডা বি, আর z ইকুয়াল টু z1 প্লাস ল্যামডা সি। তাহলে এখান থেকে আমরা কার্তেশীয় আকারে সরাসরি আসতে পারবো। ল্যামডাগুলোকে কম্পেয়ার করলেই x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি। একই রকমভাবে এইটার থেকে যদি আমাদের কার্তেশীয় থেকে ভেক্টর আকারে যেতে বলে তাহলে এখান থেকে আমরা এটাকে ধরে নেব ল্যামডা, সেখান থেকে x ইকুয়াল টু বের করবো, y ইকুয়াল টু বের করবো এবং z ইকুয়াল টু বের করবো। এবার এই আকারে বসিয়ে দিলে আমাদের ভেক্টর আকার চলে আসবে। তাহলে এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে ইন্টারচেঞ্জ, ভেক্টর আকার থেকে স্কেলার কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকারে প্রকাশ করা। ঠিক আছে, নেক্সট আরও এর পরপর অনেকগুলো আকার রয়েছে, সেগুলো আমরা পরপর আলোচনা করে আমরা অঙ্কে চলে আসব। এরপর আমরা যে আকারটা চলে আসবো সেটা হলো সরলরেখার দুই বিন্দু আকার। আমরা একদম যখন 2 ডাইমেনশনাল জিওমেট্রি পড়েছিলাম সেখানেও ছিল দুই বিন্দু আকার, এখানেও দুই বিন্দু আকার আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের দুই রকমভাবেই শিখতে হবে। একটা হলো ভেক্টর আকার আর একটা হলো সিমেট্রিক আকার বা কার্তেশীয় আকার যেটা। তো ফার্স্ট যেটা আমরা ভেক্টর আকারে শিখবো, মনে করো বলে দিয়েছে এ এবং বি এই বিন্দু দুটো দিয়ে যাচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। সিম্পলি দেখো এ এবং বি এই বিন্দু দুটো দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুটো ভেক্টরের ডিআরএস কি হবে, ডিআরএস অর্থাৎ আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা ইন্টু আরও একটা ভেক্টর যার সঙ্গে সমান্তরাল হবে। তাহলে যদি দুটো বিন্দু থাকে এখানে, এটা হলো এ বিন্দু এবং এটা হলো বি বিন্দু, তাহলে এই বিন্দু দুটোর সংযোগকারী সরলরেখার ডিআরএস কী হবে, বি মাইনাস এ বা এ মাইনাস বি। সামনে যেহেতু আমরা ল্যামডা, এই ল্যামডার আকার প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা এখানে কি কার ডিআরএস নিচ্ছিলাম বা কোন ভেক্টর নিচ্ছিলাম, যেটা এই আমাদের যেই সমীকরণটা বের করতে হবে তা যার সঙ্গে সমান্তরাল। তাহলে এই ডিআরএসের সঙ্গে বা এই ভেক্টরটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ এখানে আমরা এ মাইনাস বি আকারটা লিখতে পারবো। অর্থাৎ আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা ইন্টু এ মাইনাস বি হলো আমাদের দুই বিন্দু আকার, যেখানে এ এবং বি দুটো হলো ভেক্টর আমাদের দেওয়া আছে। এবার একই রকমভাবে কার্তেশীয় আকার বা সিমেট্রিক আকার যদি বলি তাহলে x1 y1 z1 x2 y2 এবং z2 এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ। তাহলে এই বিন্দু দুটো দিয়ে যাচ্ছে এমন সরলরেখার সমীকরণ অ্যাকচুয়ালি কী হবে, x মাইনাস x1 বাই ডিআরএস তাদের y মাইনাস y1 বাই তাদের ডিআরএস, জেড মাইনাস z1 বাই তাদের ডিআরএস। তাহলে এবার ডিআরএসটা আমরা কি পাবো, এই বিন্দু দুটো আমরা প্রথমেই দেখেছিলাম যে দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখার ডিআরএস আমরা কি করে বের করতাম, বিন্দু দুটো জাস্ট বিয়োগ করে, অর্থাৎ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। তাহলে এর ডিআরএস হলো x2 মাইনাস x1 y2 মাইনাস y1 এবং z2 মাইনাস z1। তো সিম্পলি বোঝা গেল এটা হলো আমাদের সরলরেখার দুই বিন্দু আকার। এবার আরও একটা এক্সটেনশন বলছে, যদি কিভাবে প্রমাণ করব, যদি x1 y1
z1 x2 y2 z2 এবং x3 y3 z3 এরা সমরেখ কিনা আমরা প্রমাণ করব কি করে। সিম্পলি আর কিছুই না, এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা হয় সেটা তো এইটা। এখানে যদি আমরা এক্স ওয়াই জেডের জায়গায় x3 y3 z3 বসিয়ে দিই, যদি স্যাটিসফাই করে তাহলে বলবো সমরেখ, আর যদি স্যাটিসফাই না করে তাহলে সমরেখ না। অর্থাৎ সমরেখ হওয়ার শর্ত হবে, সমরেখ হওয়ার শর্ত কি হয়ে যাবে, x3টা আমরা এদিকে বসিয়ে দেবো, x3 মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু y3 মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু z3 মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তোমরা এটাকে উল্টে দিয়েও লিখতে পারো, অর্থাৎ x2 মাইনাস x1 বাই x3 মাইনাস x1, y2 মাইনাস y1 বাই y2 বাই y3 মাইনাস y1, z2 মাইনাস z1 বাই z3 মাইনাস z1, এটাও আমরা দেখাতে পারি। তাহলে সরলরেখার কিন্তু মোটামুটি প্রথম যেই এক্সারসাইজটা রয়েছে তার একটাই থিওরেম আছে। এই যেই কটা থিওরেম দেখলাম তার কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো দেখে নিই, পরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। প্রথম যে অঙ্কটা করব সেটা বেশ ভালো একটা অঙ্ক। দেখো আমরা যেই জিনিসগুলো করছিলাম তার টাইপেরই অঙ্ক। 5,2,-4 বিন্দুগামী যে সরলরেখা 3i প্লাস 2j মাইনাস 8k ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তো ভেক্টর যদি আমরা প্রথমে ভেক্টর সমীকরণ নির্ণয় করতে যাই তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত, 5,2,-4 বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, 5i প্লাস 2j মাইনাস 4k। ঠিক আছে, তাহলে এই বিন্দুগামী এবং এর সঙ্গে সমান্তরাল, অতএব 5i প্লাস 2j মাইনাস 4k বিন্দুগামী ও 3i প্লাস 2j মাইনাস 8k এর সমান্তরাল সরলরেখা হবে কি, সরলরেখা r ইকুয়াল টু 5i প্লাস 2j মাইনাস 4k প্লাস ল্যামডা ইন্টু 3i প্লাস 2j মাইনাস 8k। এটা হলো ভেক্টর আকার। এবার স্কেলার আকারে বা প্রতিসম আকার, স্কেলার সমীকরণ কি হবে, সমীকরণ কি বলেছিলাম, এই আরটাকে আমরা x মাইনাস x1 অর্থাৎ 5 বাই ডিআরএস। দেখো দুটো সমান্তরাল সরলরেখার ডিআরএস অলওয়েজ ইকুয়াল হয়। কীরকম হতে পারে, একটা দেখা গেল 2, 5, 7 হলো, তাহলে আরেকটা 4, 10, 14। এটাও কিন্তু এই যদি একটা ভেক্টর হয়, এই যদি একটা ভেক্টর, এরা কিন্তু পরস্পর সমান্তরাল, কারণ এদের অনুপাত দুটো সমান সমান। ঠিক আছে, তার জন্য আমরা এটাকে নিচে নিয়ে যেটা কমন থাকবে কেটে দিলেই হয়ে যায়। তাহলে 3 ইকুয়াল টু y মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু জেড মাইনাসটা প্লাস হয়ে যাবে 4 বাই মাইনাস 8। এটা হয়ে গেল আমাদের কার্তেশীয় আকার। ঠিক আছে, তাহলে দুই আকারের সমীকরণ নির্ণয় করা গেল। তোমাদের যদি পরীক্ষায় শর্ট কোশ্চেনে 2 নম্বরে দেয় তাহলে কিন্তু এভাবেই করতে হবে। ঠিক আছে, একটা ভালো অঙ্ক আমরা করব। এই অঙ্কটা পরীক্ষায় বেশ কবার দিয়েছে। কীরকম বলেছে দেখো, x প্লাস 2/3 ইকুয়াল টু y প্লাস 1/2 ইকুয়াল টু z মাইনাস 3/2 সরলরেখার উপরিস্থ যে বিন্দুগুলি P1,3,3 বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত সেগুলি নির্ণয় করো। অর্থাৎ এখানে কিন্তু বিন্দুগুলি বলেছে, বিভিন্ন রকম বিন্দু হতে পারে। তো এই সরলরেখার ওপরের আমাদের বিন্দু কি করে পাবো, দেখো সরলরেখাটা কীরকম রয়েছে, x প্লাস 2/3 ইকুয়াল টু y প্লাস 1/2 ইকুয়াল টু জেড মাইনাস 3/2। এটা হলো সরলরেখাটা। ইকুয়াল টু, এটা তো প্রতিসম আকার, ইকুয়াল টু আমরা ল্যামডা ধরে নিলাম। তাহলে এই সরলরেখা, এটাকে 1 নম্বর যদি নাম দিই, 1 নং সরলরেখার উপরিস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি। দেখো যদি আমরা এই দুটোকে বন্ধ করে দিই তাহলে x প্লাস 2/3 ইকুয়াল টু ল্যামডা, তাহলে x ইকুয়াল টু কী লিখতে পারি, 3 ল্যামডা, আর 2টা এ পাশে গেলে 3 ল্যামডা মাইনাস 2।
ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি 3 ল্যামডা প্লাস 2 অর্থাৎ -2, অর্থাৎ ল্যামডার বিভিন্ন মানের জন্য এখানে বিভিন্ন মান পাবো আমরা। এটা হলো এক্স এর মান। ওয়াই এর ভ্যালু কী হবে 2 ল্যামডা -1, 2 ল্যামডা -1। জেডের মান কী হবে 2 ল্যামডা প্লাস 3। অর্থাৎ এই যে বিন্দুটা আমরা দেখছি এটা হলো ল্যামডার বিভিন্ন মানের জন্য এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুকে প্রকাশ করে। এবার আমাদের কি বলে দিয়েছে, কন্ডিশন বলে দিয়েছে এই ল্যামডার মানগুলো বের করার জন্য। কি কন্ডিশন, যে এই বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব 5 একক হবে। অর্থাৎ প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, অতএব √3 ল্যামডা -2 -1 তার হোল স্কোয়ার প্লাস 2 ল্যামডা -1 -3 তার হোল স্কোয়ার প্লাস 2 ল্যামডা প্লাস 3 -3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5। দুপাশে হোল স্কোয়ার করে দিই, রুটটা উঠে যাবে। তাহলে 3 ল্যামডা -3 তার হোল স্কোয়ার প্লাস 2 ল্যামডা -4 তার হোল স্কোয়ার প্লাস 2 ল্যামডা তার স্কোয়ার ইকুয়াল টু 25। এখানে আমরা সূত্রে ফেলে দিই এটা, বা 3 কমন নিয়ে একবারে স্কোয়ারের বাইরে আসবে 9। তাহলে এখানে থাকবে ল্যামডা -1 তার হোল স্কোয়ার, তাহলে ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 1। এখান থেকে যদি 2 কমন নিই হোল স্কোয়ারের জন্য বাইরে 4 হিসাবে আসবে, এখানে থাকবে ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা প্লাস 4, আর এখানটা আছে 4 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে আমরা একটুখানি সিম্পলিফাই করি, দেখি এখানে কটা ল্যামডা হয়। 9 ল্যামডা স্কোয়ার -18 ল্যামডা প্লাস 9 প্লাস 4 ল্যামডা স্কোয়ার -16 ল্যামডা প্লাস 16 প্লাস 4 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করবো। তাহলে 9 আর এখানটায় 4, এখানে 4, 4 4 8 আর 9 17, 17 ল্যামডা স্কোয়ার মাইনাস, এবার ল্যামডা কত আছে -18 -16, তাহলে -34 ল্যামডা, 9 আর প্লাস 16 হয়ে যাচ্ছে 25, আর এই পাশে 25 ইকুয়াল টু 0। তাহলে এখানটার থেকে আমরা যদি ল্যামডা কমন নিই তাহলে 17 ল্যামডা কমন যাবে, থাকবে ল্যামডা -2 ইকুয়াল টু 0। অতএব ল্যামডার ভ্যালু হতে পারে 0 অর কী হতে পারে, ল্যামডা ইকুয়াল টু হতে পারে 2। তাহলে দেখো ল্যামডার দুটো মান বেরিয়েছে, অর্থাৎ দুটো মানের জন্য এখান থেকে দুটো বিন্দু বেরোবে। অর্থাৎ বিন্দুগুলি কী হবে, ল্যামডা ইকুয়াল টু 0 হলে এখানে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0, তাহলে -2 -1 3, এবং ল্যামডার ভ্যালু যদি 2 হয় তাহলে 3 দুগুণে 6 -2 4, 2 দুগুণে 4 -1 3, 2 দুগুণে 4 প্লাস 3 7। তাহলে এই হলো আমাদের সেই বিন্দুগুলো। ঠিক আছে, খুব ভালো করে অঙ্কটা 4 নম্বরে দেওয়ার মতো অঙ্ক। এবার আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ। দেখো আমি প্রথমেই বলেছি সরলরেখা আর ভেক্টর একদম একই মিনিংকে বোঝায়, একই জিনিসকে বোঝানোর চেষ্টা করা হয়। তো আমরা যখনই দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ পড়ব, আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেভাবে বের করেছি, যেভাবে ট্রিট করেছি সেই অঙ্কগুলোকে একদম সেম একই রকমভাবে কিন্তু এখানে আমরা আলোচনা করব। মনে করো একটা সরলরেখা হলো r ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা b1, আর r ইকুয়াল টু a2 প্লাস ল্যামডা, এখানে ল্যামডার বদলে আমি t দিই, t b2। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। তো অ্যাকচুয়ালি কি দেখো, এই যে প্রথম সরলরেখাটা আমরা দিয়েছি সেই সরলরেখাটা এই b1 যে ভেক্টরটা আছে তাদের সমান্তরাল, অর্থাৎ মনে করি এটা হলো b1 ভেক্টর এবং এইটা হলো এই r ইকুয়াল টু a1 প্লাস ল্যামডা b1। ঠিক আছে, এবং এই যে দ্বিতীয় সরলরেখাটা আমরা মনে করি এটা হলো সেই b2 ভেক্টর, এটা হলো b2 ভেক্টর, এবং এর সঙ্গে সমান্তরাল এটা মনে করছি যে এই দিকে এইখানটাই যদি নিই, ধরো এটা হলো সেই সরলরেখাটা যেটা হলো r ইকুয়াল টু a2 প্লাস tb2। ঠিক আছে, এবার আমাদের এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ বের করতে হবে। দেখো এই সরলরেখাটাকে যদি আমি বাড়িয়ে দিয়ে দিই তাহলে এইটা হলো এদের মধ্যবর্তী কোণ,
তাই তো, থিটা। আবার যদি এই ভেক্টরটাকে, এই B1 ভেক্টরটা এদিকেই যাচ্ছে, আমি যদি ভেক্টরটাকে এদিকে বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সেম হবে না? তাহলে কি বোঝানোর চেষ্টা করছি আমি বোঝানোর চেষ্টা করছি দুটি সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ সেই সরলরেখাগুলো যেই ভেক্টরের সঙ্গে সমান্তরাল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান। এবার দেখো এই B1 ভেক্টরটা যদি এরকম হয় যে ধরো আলফা 1i প্লাস বিটা 1j প্লাস গামা 1k, এবং B2 ভেক্টরটা যদি এরকম হয় যে আলফা 2i প্লাস বিটা 2j প্লাস গামা 2k। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি করে বের করব? ডট প্রোডাক্ট করে, ঠিক cos থিটা ইকুয়াল টু এদের ডট প্রোডাক্ট B1 ডট B2 বাই মডিউলাস অফ B1 B2। ঠিক, তাহলে এদের ডট প্রোডাক্ট করলে কি হবে? অ্যাকচুয়ালি দেখো আলফা 1 আলফা 2 প্লাস বিটা 1 বিটা 2 প্লাস গামা 1 গামা 2 বাই B1 এর মডিউলাস কত? রুট ওভার আলফা 1 স্কোয়ার প্লাস বিটা 1 স্কোয়ার প্লাস গামা 1 স্কোয়ার ইন্টু আলফা 2 স্কোয়ার প্লাস বিটা 2 স্কোয়ার প্লাস গামা 2 স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের থিটা, বোঝা গেল? তাহলে থিটা সমান সমান কস ইনভার্স এটা করে দেবো। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ সরলরেখা দুটো যেই ভেক্টরের সঙ্গে সমান্তরাল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বের করছি। এটা হলো ভেক্টর থেকে। একই রকমভাবে আমরা যদি কার্তেশীয় অংশ থেকে করি, x মাইনাস x1 বাই a1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই c1, আর x মাইনাস x2 বাই a2 ইকুয়াল টু y মাইনাস y2 বাই b2 ইকুয়াল টু z মাইনাস z1। এখানে এগুলোকে আমি a1 লিখি, z2 বাই c2। এই সরলরেখা দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? এই সরলরেখা দুটো কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করে? এই সরলরেখা দুটোর ডিআরএস হলো a1 b1 c1 a2 b2 c2, অর্থাৎ এই সরলরেখাগুলো যার সঙ্গে সমান্তরাল তাদের ডিআরএসও কিন্তু a1 b1 c1 এবং a2 b2 c2, অর্থাৎ সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে cos থিটা ইকুয়াল টু এদের ডিআরএসগুলো কি? b1 b2 a1 a2 a3, অর্থাৎ a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার ওই যে এই a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। ঠিক আছে, এখানটা আমি a1 b1 যেগুলো নিয়েছি এখানে আমি সেগুলো আলফা আর বিটা নিয়েছি। ঠিক আছে, একই জিনিস কিন্তু দুটোর ক্ষেত্রেই আসছে আমাদের। তো বোঝা গেল ব্যাপারটা কোন জায়গায় এক। এটাও ভেক্টরের ক্ষেত্রে, এটাও কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিনোট করব। তো ভেক্টরে যেগুলো আমরা আলোচনা করেছিলাম, দুটো ভেক্টর বা দুটো সরলরেখা যদি লম্ব হয়, যদি পরস্পর লম্ব হয়, দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দিট ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দিস ইমপ্লাইজ cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে নিচের অংশটা তো 0 হবে না, ওপরের অংশটা 0, অর্থাৎ কী হবে? আলফা 1 আলফা 2 প্লাস বিটা 1 বিটা 2 প্লাস গামা 1 গামা 2 ইকুয়াল টু 0। আমরা যদি ওই ভেক্টর দুটো আলফা 1 বিটা 1 গামা 1 আলফা 2 বিটা 2 গামা 2 নিই সেরকম, অথবা যদি আমরা a1 b1 c1 নিই তাহলে এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 হলে কত হবে? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারবো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো ভেক্টর বা দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে কি কন্ডিশন হবে। এবার দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তখন কি হবে? দেখো একই রকম আগের বারও করেছি আমরা। সমান্তরাল হলে কি হয় সেই আমি একদম প্রথম দিকে বলেছিলাম যে একটা আরেকটার স্কেলার মাল্টিপল হিসাবে থাকে, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা আলফা 1 বিটা 1 নিই এদের রেশিওগুলো তখন সমান হবে, অর্থাৎ আলফা 1 বাই আলফা 2 ইকুয়াল টু বিটা 1 বাই বিটা 2
ইকুয়াল টু গামা 1 বাই গামা 2 এগুলো হবে। এটা যদি সমান হয় তাহলে বলবো ভেক্টরগুলো সমান্তরাল। একই রকম এক্ষেত্রে ডিআরএসগুলো যদি সমানুপাতিক হয়, অর্থাৎ a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে সরলরেখা দুটো সমান্তরাল। একদম ক্লিয়ার হলো। এই বিষয় নিয়ে আমরা 2-1টা অঙ্ক করব, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেই সংক্রান্ত এই অঙ্কটা দেখো, x মাইনাস 5/7 ইকুয়াল টু y প্লাস 2 বাই মাইনাস 5 z মাইনাস 9/1 x মাইনাস 5/2 y মাইনাস 10/2 z মাইনাস 9/-4 সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো সিম্পলি আগে যদি আমরা সরলরেখাটা লিখে নিই, আমরা একটু সংক্ষেপে যদি করি, এটাকে 1, এটাকে 2 নাম্বার নাম দিয়ে দিলাম, তাহলে 1 নং সরলরেখার ডিআরএস কত? 1 নং এর ডিআরএস ইকুয়ালস টু 7, -5, 1। একই রকম 2 নং এর ডিআরএস কী হবে? 2, 2, -4। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ যদি আমি থিটা ধরি, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে ডিআরএস, যেহেতু এই দুটোর গুণফল 7 × 2 প্লাস, বা এগুলোকে এরকম ব্র্যাকেট ব্র্যাকেট আকারে লিখি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, -5, 2 প্লাস 1 × -4 বাই √7² প্লাস -5² প্লাস 1² ইন্টু এটা 2² প্লাস 2² প্লাস -4 তার স্কোয়ার। তো দেখি কি হয়, ওপরে 7 দুগুণে 14 -10 -4 বাই নিচেরগুলো দেখো আর করার আমার দরকার নেই, ওপরেই আমার 0 চলে আসলো। তাহলে cos থিটা ইকুয়াল টু 0, অতএব থিটা ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি। অর্থাৎ এই সরলরেখা দুটোর অন্তর্ভুক্ত কোণ হলো 90 ডিগ্রি, বা সরলরেখা দুটো পরস্পর লম্ব। ঠিক আছে, একদম সিম্পল টাইপের অঙ্ক। আরেকটা অঙ্ক করি এরকম টাইপের, যেগুলো পরীক্ষায় আসার মতো। নেক্সট যে অঙ্কটা আমরা নিচ্ছি, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক একটা। দেখো এরকম টাইপের অঙ্ক দিয়েছে, আমরা আনন্দে আত্মহারা হয়ে গেলাম, জাস্ট এগুলোকে ডিআরএস ধরে নিয়ে করে দিলাম, সেটা কিন্তু হবে না। তো সিম্পলি আমাদের কি রয়েছে, 1 - x/3 ইকুয়াল টু 7y - 14/2 ল্যামডা ইকুয়াল টু z - 3/2। দেখো এই সরলরেখাটার ক্ষেত্রে সবই ঠিক আছে, শুধুমাত্র এই যে এই জায়গাটা আমাদের কি আকার থাকে, y - y1/b এই আকারে থাকে, y - y1, কিন্তু এখানে 7y রয়েছে, তাহলে এইটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। দিস ইমপ্লাইজ আমরা এখানটায় এইখানটাও দেখো এক্সটা পরে ওয়ানটা আগে আছে, তাহলে ওপরে নিচে যদি একটা মাইনাস গুণ করি তাহলে x - 1/-3 আকারে লেখা যাবে। ঠিক আছে, এই আকারগুলো কিন্তু নিয়ে আসতে হবে। আর এইটাকে যদি আমরা y - সামথিং আকারে আনতে যাই তাহলে ওপরে নিচে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে y - 2 বাই এটা হবে 2 λ/7 ইকুয়াল টু এখানটায় z - 3/2। এটা হবে আমাদের 1 নং সমীকরণ। 2 নম্বরেরটা কি, 7 - 7x/3 ল্যামডা ইকুয়াল টু y - 5/1 ইকুয়াল টু 6 - z/5। তাহলে এখানেও কিছুটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। কীরকম, এখানে দেখো -7 দিয়ে ওপরে নিচে ভাগ করতে হবে, কারণ এখানেও এক্সটা পেছনে আছে, তাহলে x - 1 হবে -7 দিয়ে ভাগ করলে, আর নিচে হয়ে যাবে 3 λ/-7 ইকুয়াল টু, এদিকে ঠিক আছে y - 5/1 ইকুয়াল টু, এখানে আবার একটা মাইনাস কমন নিয়ে আমাদের z - 6 করতে হবে, তার জন্য -5 হয়ে যাবে নিচে। এটা হলো 2 নম্বর। এবার দেখো আমাদের বলে দিয়েছে এই সরলরেখা দুটো পরস্পর লম্ব, তাহলে লম্ব হলে, যেহেতু সরলরেখা দুটো পরস্পর লম্ব, অতএব সেটা লিখতে হবে আর কি। অতএব তাহলে এইটা এবং এইটা -3 × -3 λ/7 প্লাস 2 λ/7 ইন্টু 1 প্লাস 2 × -5 ইকুয়াল টু 0। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 9 λ/7 প্লাস এটা হবে 2 λ/7 -10 ইকুয়াল টু, এখানটায় আমরা ওই পাশে নিয়ে গিয়ে +10 করে দিলাম। তাহলে এইখানটায় কত হচ্ছে, নিচে 7 আর ওপরে হচ্ছে 9 + 2 11 λ ইকুয়াল টু 10। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমাদের হচ্ছে 70/11। তাহলে ল্যামডার ভ্যালু 70/11 হলে
এরা পরস্পর লম্ব হবে। এরপর যেটা আলোচ্য বিষয় আমরা অর্থাৎ চ্যাপ্টার 4C, সেখানে আমরা দেখব যে দুটো সরলরেখা পরস্পর ছেদ করে কি না তার প্রমাণ করতে হবে আমাদের। অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর ছেদি হতেও পারে, আবার দুটো সরলরেখা পরস্পর ছেদি নাও হতে পারে। কারণ কি, দেখো তোমাদের নর্মাল ধারণা হতে পারে যে দুটো সরলরেখা যদি পরস্পর ছেদি না হয় তাহলে তো তারা সমান্তরাল হবে, সেক্ষেত্রে আমরা ডিআরএসগুলো দেখলেই বুঝতে পারবো। কিন্তু 3 ডাইমেনশনের ক্ষেত্রে হ্যাঁ ওটাও হয়, ওটা হবে কখন, যদি সরলরেখা দুটি একই প্লেন বা একই সমতলে থাকে। অর্থাৎ একই সমতলে যদি দুটো সরলরেখা থাকে তাহলে তার দুটো কন্ডিশন হতে পারে, হয় পরস্পর ছেদি হবে অথবা পরস্পর সমান্তরাল হবে। কিন্তু 3 ডাইমেনশনের ক্ষেত্রে যেহেতু প্লেন আমরা একটা স্পেসে চিন্তাভাবনা করি, দুটো সরলরেখা 3 রকমের সরলরেখা আমাদের হতে পারে। একটা হলো কি পরস্পর ছেদি সরলরেখা, সমান্তরাল সরলরেখা, আর একটা হলো তির্যক সরলরেখা। দুটো সরলরেখা যদি আলাদা প্লেনে অবস্থিত হয় সেই সরলরেখা দুটো পরস্পর ছেদ নাও করতে পারে এবং তারা সমান্তরালও নাও হতে পারে। তো সেটা কিভাবে আমরা নির্ণয় করব, আমি একদম এক্সাম্পল দিয়ে দেখাবো। কারণ এখানে যদি আমরা থিওরিটা আলোচনা করি, অ্যাকচুয়ালি এই এক্সাম্পলের মধ্যেই আমরা পুরো থিওরিটাও আলোচনা করব। দেখো যখনই আমাদের দুটো সরলরেখা এরকম আকারে দেওয়া থাকবে বা ভেক্টর আকারে দেওয়া থাকলেও আমরা সেখান থেকে কার্তেশীয় আকারে নিয়ে এসেই করব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে সরলরেখা দুটোকে আগে লিখে ফেলবো, x plus 1/3 equal to y plus 3/5 equal to z plus 5/7। পরেরটা কি আছে, x minus 2 বাই কিছু নেই, তাহলে x minus 2/1 লিখতে পারি equal to y minus 4/3 equal to z minus 6/5। এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে 1 নং সরলরেখার ওপরের একটা যে কোনো বিন্দুকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা ইকুয়াল টু এখানে একটা স্কেলার ধরে নিই t এবং এখানে একটা স্কেলার ধরে নিই s, সেটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার দেখো 1 নং সরলরেখার ওপর 1 নং সরলরেখার ওপর যে কোনো বিন্দু কি হবে, আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো বের করব। 3t - 1, 5t - 3, 7t - 5। এটা একই রকমভাবে 2 নং সরলরেখার ওপর যে কোনো বিন্দু কি হবে, s প্লাস 2, 3s প্লাস 4, 5s প্লাস 6। এই হলো আমরা দুটো সরলরেখার ওপরকার যে কোনো বিন্দুকে আমরা রিপ্রেজেন্ট করলাম। এবার দেখো যদি সরলরেখা দুটো পরস্পর ছেদ করে, মনে করো এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর ছেদ করছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এই যে এই ছেদবিন্দুটা তো 1 নং সরলরেখার ওপরে অবস্থিত, আবার 2 নংয়ের ওপরে অবস্থিত, অর্থাৎ দুটোকেই স্যাটিসফাই করে। যদি 1 নংয়ের ওপরে অবস্থিত হয় তাহলে টি এর কোনো একটা বিশেষ মানের জন্য এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করবে এইটা, আবার 2 নম্বরের ওপরেও যেহেতু অবস্থিত তাহলে এস এর একটা নির্দিষ্ট মানের জন্য এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করবে। তার মানে কি, অর্থাৎ এই দুটো ইকুয়াল হবে, সমান হয়ে যাবে, একই বিন্দুকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ যদি সরলরেখা দুটি ছেদ করে তাহলে এস, তাহলে এই 3t - 1 equal to s plus 2, 5t - 3 equal to 3s plus 4 এবং 7t - 5 equal to 5s plus 6। এটাকে আমরা 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর নাম দিচ্ছি। এই সমীকরণ 3টে এস এবং টি এর মানের জন্য 3টে একসঙ্গে সিদ্ধ করবে, তাই তো? যদি সরলরেখা দুটি ছেদ করে তাহলে সমীকরণ 3টি এস ও টি এর দ্বারা একসাথে সিদ্ধ করে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা যে কোনো দুটো থেকে এস এবং টি এর মান বের করে সেটা এই 3 নম্বরে বসিয়ে দিয়ে দেখব সিদ্ধ করছে কি করছে না। তো আমরা 3 নম্বর আর 4 নম্বর থেকে যদি সলভ করার চেষ্টা করি,
তো 3, 4 থেকে আমরা কি পেতে পারি, 3t মাইনাস এস ইকুয়াল টু 3, আর এইখানটায় 5t মাইনাস 3s ইকুয়াল টু মাইনাস এখানে প্লাস 7। তাহলে এটাকে যদি সলভ করার চেষ্টা করি, এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে, 3 দিয়ে যদি গুণ করি আসছে 9t মাইনাস 3s ইকুয়াল টু 9। এটাকে আমরা এবার বিয়োগ করে দিই, তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, এইখানটায় কত হচ্ছে মাইনাস 4t ইকুয়াল টু মাইনাস 2, তাহলে t ইকুয়াল টু কত বেরোচ্ছে 1/2। তাহলে t এর ভ্যালু বেরোচ্ছে 1/2। এবার t এর ভ্যালু 2, 3 অথবা 4 যে কোনো একটাতে বসিয়ে দিলে আমরা কি পেতে পারি, এইখানে বসিয়ে দিই, শুধু s ছিল এইটা, অতএব 3 ইন্টু হাফ মাইনাস s ইকুয়াল টু 3, দিস ইমপ্লাইজ মাইনাস s, মানে এটা এসটাকে যদি ওপাশে নিই s ইকুয়াল টু এই 3টা এই পাশে আসবে, অর্থাৎ 3/2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 3 মাইনাস 6, তাহলে 3/2 মাইনাস 3/2, তাই তো। তাহলে এস এবং টি এর ভ্যালু, একটা টি এর ভ্যালু বেরোলো হাফ আর এস এর ভ্যালু বেরোলো 3/2। এবার এস এবং টি এর ভ্যালু, এস ও টি এর মান 5 নং এ বসিয়ে পাই। সেক্ষেত্রে বামপক্ষ কত হবে, বামপক্ষ সমান সমান 7 ইন্টু হাফ মাইনাস 5, তাহলে হচ্ছে কত 7/2 মাইনাস 5, অর্থাৎ 7 মাইনাস 10/2, অর্থাৎ মাইনাস 3/2। আর ডান পক্ষ কত হচ্ছে, ডান পক্ষ হচ্ছে 5s, তাহলে 5 ইন্টু মাইনাস 3/2 প্লাস 6, অর্থাৎ হচ্ছে মাইনাস 15/2 প্লাস 6 ইকুয়াল টু 2 নিচে হবে মাইনাস 15 প্লাস 12 ইকুয়াল টু মাইনাস 3/2। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে, অর্থাৎ বিন্দুগুলো সরলরেখা দুটি পরস্পর ছেদি, সরলরেখা দুটি পরস্পর ছেদি এবং ছেদবিন্দু কত হবে, ছেদবিন্দু দেখো ছেদবিন্দু আমরা দুটো থেকেই বের করতে পারি, এটা থেকেও করতে পারি, এটা থেকেও করতে পারি। এইখানে করলে টি এর ভ্যালু বসাতে হবে, এখানে করলে এস এর ভ্যালু বসাতে হবে। তো এখানে এস এর ভ্যালু হাফ বসিয়ে দিই, 3/2 মাইনাস 1, 5/2 মাইনাস 3, 7/2 মাইনাস 5, তাহলে এটা তাহলে কত হচ্ছে 1/2 মাইনাস 1/2, আর এটা হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 3/2। এই হচ্ছে আমার ছেদবিন্দু। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। পরের অংশটা আমরা চলে আসি। দেখো এখানে আমরা কি শিখব, একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব, একটা ফিক্সড বিন্দু দেওয়া আছে এবং একটি সরলরেখা দেওয়া আছে, তাদের লম্ব দূরত্ব বের করতে হবে। আমরা x0 y0 এবং z0 এটা ধরে নিই সেই বিন্দুটা, এবং এটা হলো পি বিন্দু ধরে নিচ্ছি, এবং যে সরলরেখাটা দেওয়া আছে সেটা হলো x মাইনাস x1 বাই a1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই c1, বা এটাকে abc লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার ওপর লম্ব দূরত্ব আমাদের বের করতে হবে। আমি ছবির মাধ্যমে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, এটা হলো সেই সরলরেখা, এটা হলো এল সরলরেখা, যার ওপরে এখানে পি বিন্দু রয়েছে x0 y0 এবং z0। তাহলে এই থেকে আমাদের এই লম্ব দূরত্ব বের করতে হবে। আমরা ধরে নিই এই লম্ব পাদবিন্দু যেটা, সেটা হলো এল। ঠিক আছে, এই এল বিন্দুটা এই সরলরেখার ওপর অবস্থিত, তাই তো, ভালো করে বুঝবে, এই সরলরেখার ওপরে এই বিন্দুটা। তাহলে এই সরলরেখাটাকে যদি আমি টি ধরে নিই, তাহলে এর ওপরে অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে, a1t প্লাস x1, b1t প্লাস y1, c1t প্লাস z1। এই হবে সেই, আমি ধরে নিচ্ছি এটা হলো সেই স্থানাঙ্কটা, অর্থাৎ এই স্থানাঙ্ক হয়ে গেল a1t প্লাস x1, b1t প্লাস y1 এবং c1t প্লাস z1। তাহলে এবার পি এবং এল এই বিন্দু দুটো আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে দেখো আমরা ফিক্সড টি এর কোনো একটা মান জানি না। টি এর মান জানতে হবে আমাদের, তার জন্য কি করতে হবে, আমরা পি এল এর ডিআরএস বের করব। পি এল এর ডিআরএস
কি করে বের করতে হয়, দুটো বিন্দুর মধ্যে ডিআরএস, জাস্ট বিন্দু দুটোকে বিয়োগ করে দিলেই হয়। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু বিয়োগ করলে আমাদের ডিআরএস আসছে, দেখো a1t প্লাস x1 মাইনাস x0, b1t প্লাস y1 মাইনাস y0, c1t প্লাস z1 মাইনাস z0। ঠিক আছে, এটা হলো ডিআরএস, এটা হলো পিএল এর ডিআরএস। আচ্ছা, যেই আমাদের গিভেন যে স্ট্রেট লাইনটা ছিল তার ডিআরএস কি ছিল, a1 b1 এবং c1। এবার দেখো সিম্পলি বোঝা যাচ্ছে যে এই এল সরলরেখার সঙ্গে পিএল কি লম্ব পারপেন্ডিকুলার, তাহলে তাদের ডিআরএসগুলোর গুণ করলে 0 আসবে। অর্থাৎ এইটার সঙ্গে এইটা গুণ a1 ইন্টু a1t প্লাস x1 মাইনাস x0 প্লাস b1 ইন্টু b1t প্লাস y1 মাইনাস y0 প্লাস c1 ইন্টু c1t প্লাস z1 মাইনাস z0 ইকুয়াল টু 0। এইখান থেকে আমাদের টি এর একটা ভ্যালু বেরোবে, টি এর একটা মান বেরোবে। ঠিক আছে, এখান থেকে সমাধান করে দিলে এই টি, দেখো টিগুলোকে একপাশে রেখে বাদ বাকিগুলো সব একপাশে নিয়ে যাব। যদি যখন আমরা নাম্বার দিয়ে করব তখন আরও ছোট হয়ে যাবে, এত বড় বড় জিনিস থাকবে না, তার জন্য আমি এখানে লিখছি না। তাহলে টি এর একটা মান বেরোবে, সেই টি এর মানটা যদি আমরা এইখানে বসিয়ে দিই, এইখানে বসিয়ে দিই, তাহলে সেটাই এল বিন্দুর স্থানাঙ্ক না? তাহলে এল বিন্দুর যদি আমরা স্থানাঙ্ক পেয়ে যাই, মনে করো সেটা হলো x2 y2 z2 হলো, এখানে মানগুলো বসানোর পর এটা x2 হয়ে গেল, এটা y2 হয়ে গেল, এটা z2 হয়ে গেল, তাহলে এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব তো আমরা বের করতেই পারবো। রুট ওভার এই যে x2 মাইনাস x0 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y0 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা বের করতে পারবো। একটা অঙ্কের সাহায্যে যদি বোঝাই তাহলে এই নাম্বারগুলো থাকবে না, খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। তো যে অঙ্কটা আমরা করব, দেখো আমাদের বলেছে 1,0,0 বিন্দু থেকে x মাইনাস 1/2 ইকুয়াল টু y প্লাস 1/-3 z প্লাস 10/8 সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো এবং অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। তো আমরা আগে কি দেওয়া আছে, x মাইনাস 1/2 ইকুয়াল টু y প্লাস 1/-3 ইকুয়াল টু z প্লাস 10/8, এটা সরলরেখা এবং আমরা ধরে নিচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক হলো 1,0,0। তাহলে আমরা যদি এখানে ছবি আঁকি, পি বিন্দু স্থানাঙ্ক 1,0,0 এবং এই এল সরলরেখার সমীকরণ আমরা জানি, এবং এইখান থেকে আমরা যদি লম্ব টানি সেটা হলো এল বিন্দু হলো লম্ব পাদবিন্দু। তাহলে এল বিন্দু স্থানাঙ্ক কি, মনে করি পি থেকে, এটাকে যদি 1 নম্বর নাম দিই, 1 নংয়ের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু এল। ঠিক আছে, তাহলে এল এর স্থানাঙ্ক কি হবে, এল এর স্থানাঙ্ক হবে, এটাকে যদি আমরা টি ধরি তাহলে এর ওপর যে কোনো বিন্দু স্থানাঙ্কই তো এল এর স্থানাঙ্ক হতে পারে। তাহলে 2t প্লাস 1 মাইনাস 3t মাইনাস 1 8t মাইনাস 10। ঠিক আছে, তাহলে পিএল এর ডিআরএস আগেরটার মতো পিএল এর ডিআরএস বের করব। ডিআরএস কত হবে, 2t প্লাস 1 মাইনাস 1 তাহলে 2t, মাইনাস 3t মাইনাস 1 মাইনাস 0 তাহলে মাইনাস 3t মাইনাস 1, আরেকটা হলো 8t মাইনাস 10 মাইনাস 0 তাহলে এটা। এবার এই পিএল তো গিভেন 1 নং সরলরেখার ওপর লম্ব, যেহেতু পিএল 1 নং এর ওপর লম্ব, অতএব কী হবে, ডিআরএস এর ডিআরএস কত, 2 মাইনাস 3 8, তাহলে 2 ইন্টু 2t মাইনাস 3 ইন্টু মাইনাস 3t মাইনাস 1 প্লাস 8 ইন্টু 8t মাইনাস 10 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করার চেষ্টা করি। তাহলে 4t মাইনাস মাইনাস প্লাস 9t মাইনাস মাইনাস প্লাস 3 প্লাস 64t মাইনাস 8t ইকুয়াল টু 0। তো দেখো টি কতগুলো আছে, 4 9 13 আর 64 হলো 77t, আর এখানে মাইনাস 8t আর প্লাস 3 ওপাশে নিয়ে গেলে 77 হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু হয়ে গেল আমাদের 1। তাহলে টি এর ভ্যালু 1 এর জন্য এল এর স্থানাঙ্ক কত, অতএব এল এর স্থানাঙ্ক হয়ে গেল, টি এর ভ্যালু যদি 1 এখানে পুট করে দিই তাহলে কত হবে, 2 কে 2 প্লাস 1 3
-3 -1 -4, আর হলো কত হচ্ছে এখানটায় 8 -10 হচ্ছে -2। তাহলে পি এর স্থানাঙ্ক জানি 1, 0, 0, এল এর স্থানাঙ্ক অর্থাৎ লম্ব পাদবিন্দু আমরা পেয়ে গেলাম 3, -4, -2, অতএব পি এল এর দূরত্ব হয়ে যাবে √3 - 1 তার হোল স্কোয়ার, প্লাস এগুলো যেহেতু 0 আছে তাহলে -4 এর স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তাহলে এখানটা কত হচ্ছে 2 স্কোয়ার 4 প্লাস 16 প্লাস 4, তাহলে হচ্ছে কত 8 আর হলো 16, 24 মানে হলো 2√6 এত একক। এটা হলো আমাদের লম্ব দূরত্ব এবং লম্বের পাদবিন্দু হলো এটা। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। আরেকটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে আমরা করার চেষ্টা করব। নেক্সট প্রবলেম যেটা করব আমরা, সেটা অনেকবার পরীক্ষায় এসছে, আমাদের বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করা। দেখো x/1 = y - 1/2 = z - 2/3 সরলরেখাটির সাপেক্ষে 1, 6, 3 বিন্দুটির প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ মনে করো এটা যদি সেই সরলরেখাটা হয়, এই x/1 = y - 1/2 z - 2/3 সরলরেখাটা হলো এটা, এবং এইখানটায় মনে করলাম সেই বিন্দু P1, 6, 3 অবস্থিত। তাহলে এর প্রতিবিম্ব বিন্দু নিশ্চয়ই এখানে হবে। এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হয়, যখন প্রতিবিম্ব বিন্দু বের করব আমরা, তার লম্ব দূরত্ব সবচেয়ে ছোট হবে। এখান থেকে যদি আমরা লম্ব দূরত্বটা নিই, তাহলে এইখানটা যদি আমরা এল বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি, মানে প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিফলক থেকে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব, এটাকে আমরা পি ড্যাশ, এবং এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। আমরা ধরে নিলাম x0, y0, z0। তো আমাদের ফার্স্ট বের করতে হবে কি, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। আমরা আগের অঙ্কতেও দেখেছি আমরা এল বিন্দু স্থানাঙ্ক কী করে নির্ণয় করি। এবার যেই ধর্মটা আমি বললাম যে পিএল এর দৈর্ঘ্য এবং এল পি ড্যাশের দৈর্ঘ্য সমান হবে, তাহলে এবং পি এবং পি ড্যাশের মধ্যবিন্দু হয়ে যাবে এলটা, সেটা দিয়ে আমরা পি ড্যাশের স্থানাঙ্ক বের করব। তো এখান থেকে x/1 = y - 1/2 আমি একটুখানি স্টেপ জাম্প করে সংক্ষেপে করা, যদি আমি টি ধরি, তাহলে এল বিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে, টি, এখান থেকে শুধু টি হবে, এটা 2t + 1, এটা হবে 3t + 2, এটা হলো এল এর স্থানাঙ্ক। আর পি এর স্থানাঙ্ক দেওয়া আছে কত 1, 6, 3, তাহলে পি এল এর ডিআরএস কত হবে, ডিআরএস t - 1 আর হলো 2t + 1 -6, তাহলে 2t - 5, 3t + 2 -3, তাহলে 3t - 1, এটা হলো পিএল এর ডিআরএস। তাহলে পিএল এর ডিআরএস, পিএল এবং এই যে গিভেন সরলরেখাটা এটা লম্ব, অতএব কী হবে, এদের ডিআরএসগুলোর গুণ করে যোগফল করলে আমাদের 0 হবে, অর্থাৎ 1 × t - 1 + 2 × 2t - 5 + 3 × 3t - 1 = 0। এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করবো, তাহলে t - 1 + 4t - 10 + 9t - 3 = 0। তাহলে এখান থেকে টি কটা আসছে 9, 1, 10, 14t, আর এখানে -1 আর মাইনাস, তাহলে -14 = 0। দিস ইমপ্লাইজ t = আমাদের বেরিয়ে গেল 1, অর্থাৎ এল বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা। অতএব এল এর স্থানাঙ্ক কত হয়ে গেল, এল এর স্থানাঙ্ক হয়ে গেল 1, এখানে কত 3, আর এটা হয়ে যাচ্ছে 5, তাহলে 1, 3, 5, এল এর স্থানাঙ্ক 1, 3, 5। তাহলে যেহেতু পি ড্যাশের মধ্যবিন্দু, পি ড্যাশ এর মধ্যবিন্দু বিন্দু এল, অতএব কী হবে, এই দুটোর যোগ অর্থাৎ 1 + x0/2 = হবে 1, 6 + y0/2 = হবে 3, এবং 3 + z0/2 = হবে 5। তাহলে এখান থেকে আমাদের x0 = কত আসছে 2 - 1, 1, y0 কত আসছে 6 - 6, 0, আর z0 কত আসছে 5 × 2 = 10 - 3, 7। তাহলে অতএব পি ড্যাশের স্থানাঙ্ক বেরিয়ে গেল আমাদের 1, 0, 7। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় তোমাদের আবার এই পি ড্যাশ অর্থাৎ এই প্রতিবিম্ব যে সরলরেখাটা তার সমীকরণ বের করতে দিতে পারে, তাহলে দুই বিন্দু আকার দিয়ে তোমরা বের করতে পারো, অথবা ডিআরএস বের করতে পারো, যে কোনো খুশিভাবে আমরা পি
পি এল এর সমীকরণ বের করতে পারি, এল পি ড্যাশ করতে পারি, পি ড্যাশ করতে পারি, যে কোনোভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এই এক্সারসাইজটা হয়ে গেল। এরপরে যেই নেক্সট এক্সারসাইজটা আসছে সেটা হলো শর্টেজ ডিস্টেন্স। একটু আগে আমি বলছিলাম যে দুটো সরলরেখা সমান্তরাল হলেও তারা কী হতে পারে, একই প্লেনে হলে তারা সমান্তরাল হলে দুটো, আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। মনে করো এই হলো দুটো সরলরেখা, ঠিক আছে। এবার যদি একই প্লেনের ওপর অবস্থিত হয় এবং সমান্তরাল হয়, তাহলে দেখো এদের প্রত্যেকটা বিন্দু থেকে আমি যদি এখানে সরলরেখাটা আঁকি, একই প্লেনে যদি হয়, তাহলে এখান থেকে এর ডিস্টেন্স সমান, এখান থেকে এর ডিস্টেন্স সমান, এর ডিস্টেন্স সমান। অর্থাৎ একই প্লেনে যদি দুটো সরলরেখা অবস্থান করে তাহলে, এবং সমান্তরাল সরলরেখা হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যে কোনো জায়গায় সমান হয়, লম্ব দূরত্বটা সবসময় সমান হয়। কিন্তু যদি দুটো আলাদা আলাদা প্লেনে অবস্থান করে, একটা সরলরেখা এরকম রয়েছে, আরেকটা সরলরেখা এরকম টাইপের রয়েছে, তাহলে এরা কখনো ইন্টারসেক্ট করছে না, আবার এই সরলরেখা দুটোকে আমরা সমান্তরাল সরলরেখাও বলতে পারছি না। তাহলে এদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স কোথায় হবে? শর্টেজ ডিস্টেন্স দেখো, এই যে আমি যে ইন্টারসেক্ট করছি এই জায়গাটায় আমাদের শর্টেজ ডিস্টেন্স হবে। এই শর্টেজ ডিস্টেন্সটা আমরা নির্ণয় করতে পারবো। দেখো আমি যদি একটুখানি একে দেখাই, মনে করো এই একটা সরলরেখা এবং এই একটা, দুটো আলাদা আলাদা প্লেনে রয়েছে, একটা এরকম কোণাকুণি, একটা এরকম স্পেসে রয়েছে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটা যদি শর্টেজ ডিস্টেন্স হয়, তার শর্ত একমাত্র কখন হবে? শর্টেজ ডিস্টেন্স তখনই হবে যদি এই সরলরেখাটা, অর্থাৎ এখানে পি আর এখানটা যদি আমরা এল নাম দিই, তাহলে এই পি এল সরলরেখাটাই দুটো সরলরেখার ওপরেই লম্ব হতে হবে। এটাই হলো আমাদের একমাত্র কন্ডিশন। যেহেতু শর্টেজ ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব, তাহলে এই দুটো সরলরেখার শর্টেজ ডিস্টেন্স কোথায় হবে? যেই সরলরেখাটা এর ওপরেও লম্ব হবে এবং এর ওপরেও লম্ব হবে, এমন একটা জায়গা থেকে আমাদের দূরত্বটা নির্ণয় করতে হবে। তার ফর্মুলা রয়েছে। এবং সরলরেখা যদি সমান্তরাল হয় তার কি করে আমরা দূরত্ব নির্ণয় করব, সেটাও এই দুটো সমীকরণ, এই দুটো সূত্র আমরা একটু দেখে নেব। তারপরে দুটো অঙ্ক করলে আমাদের এই পুরো সরলরেখা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই সরলরেখা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এবছর আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো শর্টেজ ডিস্টেন্স নির্ণয়। তো একটু আগেই বলছিলাম যে শর্টেজ ডিস্টেন্স কীরকম হয়। শর্টেজ ডিস্টেন্স হলো দু রকম। একটা হলো দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, সেখানে অবশ্য শর্টেজ ডিস্টেন্স বলে কিছু নেই, একই ডিস্টেন্স থাকে। এবং দুটো তির্যক সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। তির্যক সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বিভিন্ন জায়গা থেকে মাপলে বিভিন্ন রকম হবে, তার জন্য তাদের শর্টেজ ডিস্টেন্স আমরা নির্ণয় করব এবং সমান্তরাল সরলরেখার শর্টেজ ডিস্টেন্স আমরা বের করব। তো সবার প্রথম হলো দুটো তির্যক সরলরেখা এবং দুটো সমান্তরাল সরলরেখা আমরা বুঝবো কী করে। দেখো, যদি ভেক্টর আকারে দেওয়া থাকে, যদি লাইন ওয়ানের সরলরেখার সমীকরণ ধরো আছে আর ইকুয়াল টু a1 প্লাস এস বি, এবং L2 আছে আর ইকুয়াল টু, এটা a1 দিলাম, এটা a2 দিলাম, প্লাস টি বি। তাহলে এই যেই দুটো জিনিস দেখো, অর্থাৎ এই আর সরলরেখাটা, এই প্রথম সরলরেখাটা বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল, আবার দ্বিতীয় সরলরেখাটাও বি ভেক্টরের সঙ্গে সমান্তরাল। তার মানে একই ভেক্টরের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এই জায়গায় যে ভেক্টরটা থাকবে সেটা একই থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে একই থাকবে অথবা সমানুপাতিক থাকবে। মানে হলো ধরো এখানে একটাকে আরেকটা ল্যামডা গুণ আকারে প্রকাশ করা যাবে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুটো সমান্তরাল সরলরেখা। আর যদি স্কেলার আকারে বা কার্তেশীয় আকারে থাকে তাহলে এরকম থাকবে x মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি, আর এটা হলো x মাইনাস x2 বাই এ ইকুয়াল টু y মাইনাস y2 বাই বি ইকুয়াল টু z মাইনাস z2 বাই সি। অর্থাৎ এই ডিআরএসগুলো তখন সেম থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা শর্টেজ ডিস্টেন্স বা ডিস্টেন্স বের করব কি করে? দেখো, এর যেই প্রসিডিওর আছে সেটা আমি এখন করতে গেলে এমনিতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এটা, এবং আমি যদি এখন এইটার এবং তির্যক সরলরেখা দুটোরই থিওরিটিক্যাল পার্টটা দেখাই তাহলে আরও অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। তো আমি এই জায়গা থেকে জাস্ট ওয়ার্কিং প্রসেস বা সূত্রটা নিয়ে একটু আলোচনা করব, এবং এর যখন বিস্তারিত ভিডিও আমরা বানাবো, অবশ্যই বানাবো, এই শর্টেজ ডিস্টেন্স নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, সেখানে আমরা এই শর্ত দুটো অর্থাৎ সূত্র দুটো আমরা খুব ভালো করে আলোচনা করব। তো যাই হোক, এখান থেকে শর্টেজ ডিস্টেন্স বের করার সূত্রটা হলো, আমরা আমার ব্যক্তিগত ধারণা যে
এখান থেকে যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে আমাদের সুবিধা হবে। ভেক্টর আকারে করলে কি হবে, এই যে বিন্দু দুটো রয়েছে সেই বিন্দুটার আমরা বিয়োগ করবো আগে, a2 মাইনাস a1, এর সঙ্গে ক্রস প্রোডাক্ট হবে b বাই মডিউলাস অফ b। যেহেতু ডিস্টেন্স তাহলে সম্পূর্ণটা মডের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা হলো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স। এবার তির্যক সরলরেখা, এটা হলো সমান্তরাল সরলরেখা, এটা হলো সমান্তরাল হলে সমান্তরাল সরলরেখার জন্য। এবার যদি তির্যক হয় তাহলে তির্যক হলে কি হবে, যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল নয়, অর্থাৎ এই বি ভেক্টরগুলো তখন চেঞ্জ হয়ে যাবে, এই ডিরেকশন রেশিওগুলো সব দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে। অর্থাৎ L1 সেক্ষেত্রে হবে R ইকুয়াল টু A1 প্লাস টি বা ল্যামডা বা ডিটা B1, আর L2 হবে R ইকুয়াল টু A2 প্লাস এস B2। অর্থাৎ এই যে ভেক্টর দুটো কিন্তু আলাদা, এবং এক্ষেত্রেও তাই x মাইনাস x1 বাই a1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই c1, x মাইনাস x2 বাই a2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b2 ইকুয়াল টু z মাইনাস z1 বাই c2। এখানেও দেখো ডিআরএসগুলো সব আলাদা আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে এটা হলো তির্যক সরলরেখার ক্ষেত্রে বলেছে। এবার এক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সটা কি, আমি আরও একবার বলছি যে আমি বিস্তারিত আলোচনা এখানে করব না। তো এক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্সটা হলো আমরা a2 মাইনাস a1 এটা বের করব, এবং b1 মাইনাস b1 ক্রস b2 এদের মধ্যে ডট প্রোডাক্ট হবে, এবং নিচে আবার মডিউলাস অফ b1 ক্রস b2 হবে। অর্থাৎ আগেরটার ক্ষেত্রে ক্রস হয়েছিল a2 মাইনাস a1 এর সঙ্গে, আর এই ক্ষেত্রে b1 b2 এদের নিজেদের মধ্যে আগে ক্রস করে নিয়ে এটার সঙ্গে ডট প্রোডাক্ট করা হবে। ঠিক আছে, এই দুটো সূত্রই মনে রাখবে তোমরা, কারণ কার্টেসীয় আকারের যে সূত্রটা আছে অনেকটা বড়, সেটা মনে রাখা একটু কষ্টকর। আমার মনে হয় এই দুটো সূত্র যদি মনে রাখো তোমরা তাহলে খুব সুবিধা হবে। আমরা এই দুটো সূত্রের দুটো এক্সাম্পল করব, তাহলেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। একদম প্রথম যে অঙ্কটা আমরা করব, দেখো x মাইনাস 1/2 y মাইনাস 2/3 z প্লাস 4/6 x মাইনাস 3/4 y মাইনাস 3/6 z প্লাস 5/12। এই সরলরেখাটার আমাদের বলেছে এই দুটোর মধ্যে আমাদের শর্টেজ ডিস্টেন্স নির্ণয় করতে। তো এই সরলরেখা দুটো কি, সমান্তরাল সরলরেখা নাকি তির্যক সরলরেখা? দেখো এখানটায় 2 3 6 আছে, 4 6 12 আছে, অর্থাৎ এর সঙ্গে দুই গুণ করে এটা হচ্ছে, তার মানে এরা কিন্তু সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখার শর্টেজ ডিস্টেন্স আগে আমরা কি করব, L1 লাইনটাকে আমরা যদি ভেক্টর আকারে নিয়ে আসি তাহলে কি হবে, R ইকুয়াল টু হচ্ছে এটা দিয়ে আমরা এ হয়, অর্থাৎ 1i প্লাস 2j মাইনাস 4k, এটা হলো এ ভেক্টর, এই যে এই x1 y1 z1 দিয়ে, প্লাস ল্যামডা ইন্টু বা এস ইন্টু এটা 2i প্লাস 3j প্লাস 6k এরকম হচ্ছে। আর L2 ইকুয়াল টু কী হবে, R ইকুয়াল টু হচ্ছে এটা 3i প্লাস 3j মাইনাস 5k প্লাস, দেখো এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা সেই t এর সঙ্গে 2 একবারে অ্যাডজাস্ট করে t ইন্টু 2i প্লাস 3j প্লাস 6k লিখলাম, মানে 2t ড্যাশ ইকুয়াল টু 2 সেরকম ধরে আর কি। ঠিক আছে, তো এবার এখান থেকে শর্টেজ ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব কি হবে, আমরা a2 মাইনাস a1 অর্থাৎ 3i প্লাস 3j মাইনাস 5k মাইনাস i প্লাস 2j মাইনাস 4k এর সঙ্গে ক্রস এটা বি ভেক্টর, অর্থাৎ 2i প্লাস 3j প্লাস 6k বাই মডিউলাস অফ বি ভেক্টর, অর্থাৎ 2i প্লাস 3j প্লাস 6k, এই সম্পূর্ণটারও মডিউলাস। তো তার আগে আমরা a2 মাইনাস a1টা বের করে নিলে সুবিধা হয়। তাহলে কত হচ্ছে এখানে 2i প্লাস j মাইনাস k ক্রস 2i প্লাস 3j প্লাস 6k।
এটার আবার মডিউলাস করতে হবে আমাদের। নিচে এর মডিউলাসটা আমরা একবারে লিখে দিই আমরা এখানে 4 + 9 + 36 এটা হবে। আর ওপরে যেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আমরা কি করে বের করি, I J K, আর এটা হলো 2 1 2 1 -1, এটা 2 3 6, এদের এখান থেকে ডিটারমিনেন্ট আকারে নিয়ে আসলে হয় I ইন্টু এখানে কত হবে 6 6 -+3 9, তাহলে 9I, তারপরে মাইনাস জে, জে এর সঙ্গে কী হবে 6 দুগুণে 12 -++2 14, তাহলে 14J, আর প্লাস কে এর সঙ্গে কী আসবে, কে এর সঙ্গে আসবে এটা 3 দুগুণে 6 -2 4, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুটোর ক্রস প্রোডাক্ট। এবং এর মডিউলাস করলে কত হবে, মডিউলাস অফ 9I - 14J + 4K এর মডিউলাস করলে কত হবে, ইকুয়াল টু 81 √ আর কি 81, আর এখানটা হচ্ছে 196 + 14, তাহলে যোগ করলে কত হচ্ছে 6 আর 4 10 0 হাতে 1, সরি 14 কোথায়, 4 4 16, এটা যোগ করলে দেখো 6 6 12 1 13 3 হাতে 1, 1 আর 1 2, 2 আর 9 11, 11 আর 8 19 9 হাতে 1, 1 আর 1 2, তাহলে √293, তাহলে এটা আসছে √293 বাই √ এখানে কত আসছে 49, তাহলে 49, তাহলে 7, তাহলে 293/7, এটা হলো আমাদের শর্টেজ ডিস্টেন্স। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী শর্টেজ ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব হলো √293/7, ঠিক আছে। এটা সমান্তরাল সরলরেখার গেল। এবার একটা তির্যক সরলরেখা দেখলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। নেক্সট প্রবলেম যেটা আমরা তির্যক সরলরেখা নিয়ে করবো বলেছিলাম, তির্যক সরলরেখা একদম স্পষ্টই বুঝতে পারছি, দেখো -1 1 -2 1 2 -2, তাহলে এদের ডিআরএস এর কোনো মিল নেই, তার মানে এর সরলরেখা দুটো তির্যক সরলরেখা। এবং এই তির্যক সরলরেখা এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে, তাহলে এখান থেকে আমাদের কি করণীয়, আগে আমরা দুটো সরলরেখাকে L1 সাচ দ্যাট এটা কি হবে R ইকুয়াল টু, আমরা যদি ওই যেটা যে আকারে প্রকাশ করি আমরা আর কি, কত হবে এটা I - 2J + 3K, তাই তো, এটা হলো A ভেক্টর প্লাস S ইন্টু এটা হলো D ভেক্টরটা -I + J - 2K, এটা হলো ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন কি R2 ইকুয়াল টু এক্ষেত্রে হলো I - J - K প্লাস T ইন্টু এক্ষেত্রে 1 মানে I + 2J - 2K, এই হলো আমাদের সরলরেখা দুটো। তাহলে এক্ষেত্রে আমরা A2 - A1টা আগে বের করে নিই। আমাদের সূত্র কি, SD এর সূত্র হলো A2 - A1, এদের ক্রস প্রোডাক্ট কার সঙ্গে, B1 × B2 এর সঙ্গে, তার মডিউলাস বাই, সরি এখানে ক্রস না এখানে ডট হবে, বাই B1 × B2 এর ক্রস। তাহলে এগুলো আমরা একটু আলাদা আলাদা করে বের করে নিই। তাহলে A2 - ওপরে করি একটু, A2 - A1 এটা কি হবে, এগুলো সব ভেক্টর চিহ্ন হবে। তাহলে A2 - A1, এটা A2 এটা A1, তাহলে কত হবে দেখো I কেটে গিয়ে থাকছে, I থাকছে না, J থাকছে এইটা মাইনাস এইটা অর্থাৎ J, আর এইটা মাইনাস এইটা মানে -4K, ঠিক আছে। এটা হলো A2 - A1। একই রকম আমাদের যদি B1 × B2 করি, তাহলে B1 কি আছে এটা, তাহলে I এর ক্রস প্রোডাক্ট করলে I J K -1, এখানে 1, এটা -2, আর এটা হলো 1 2 -2, এদের ক্রস প্রোডাক্ট করলে কত হবে I ইন্টু এটা কত হচ্ছে -2 আর হলো +4, তাহলে -2 + 4 এ হচ্ছে 2I, তারপরে -J সূত্রের, তাহলে -J হলে এখানে +2 আর +2 4, তাই তো, তাহলে সামনে মাইনাস ছিল যেটা। আরেকটা এবার K প্লাস K এর সামনে কি আসবে, K এর সামনে আছে এটা -2 -1, তাহলে -3, তাহলে -3K, এটা হলো আমাদের B1 × B2। তাহলে এর সঙ্গে যদি আমরা এটা হলো B1 × B2, তাহলে A2 - A1
তার সঙ্গে যদি ডট প্রোডাক্ট করি B1 ক্রস B2 এর, তাহলে কি আসছে দেখো, আই এখানে আই নেই তাহলে থাকছে না, জে আসছে -4 আর এখানে মাইনাস মাইনাস +12 ইকুয়াল টু আসছে হলো 8। তাহলে ওপরে চলে আসছে আমাদের 8 আর নিচে কত আসছে দেখো, এটার জাস্ট মডিউলাস নেব আমরা, অর্থাৎ 4 + 16 + 9 অর্থাৎ হচ্ছে কত 29, 8/29 √29, এটাই হলো আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, দেখো এটা কিন্তু ছোট্ট করে হলো, জাস্ট সূত্রটা মুখস্থ রাখতে হবে, এইটুকুই হলো শর্টেস্ট ডিস্টেন্সের নিয়ম। ঠিক আছে, তো দেখো সরলরেখা চ্যাপ্টারটা আজকে পুরোটাকে কভার করার চেষ্টা করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং এই অঙ্কগুলোর সাহায্য নিয়ে কিন্তু তোমরা অন্য অঙ্কগুলোও করতে পারবে, কারণ থিওরিগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে এ পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।